লুকোচুরি সিজন 1-এর ফুল পার্ট আমাদের প্রেমের চিঠিতে আপলোড করা আছে। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। এখনই দেখে নাও। টাইপ শেষ করতেই চ্যাটবোর্ড উধাও হয়ে যায়। রাফিও বুঝতে পারে না কি হলো আর কী বা হতে চলেছে রাফির জীবনে। কপালে ভাত ছিল সারাদিনই, কিন্তু কাজের প্রতি অবহেলা করেনি রাফি। কাজের ফাঁকে ফাঁকে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকায় রাফি। মাফিয়া গার্ল কেন এমনটা করলো তা ভেবে পায় না সে। না, রাফির মন ছটফট করতেই থাকে। কিছুতেই হিসাবটা মেলাতে পারছে না মাফিয়া গার্লের। অফিসের সময় শেষ হলে রাফি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দরজা করা নাড়ছে, কিন্তু কোনো সাড়া মিলছে না। তৃতীয়বার করা নাড়তেই তুহা দরজাটা খুলে দেয়, কিন্তু রাফি তো খেয়ালই করেনি। চতুর্থবারের জন্য ওর দরজায় টোকা দেওয়ার জন্য হাতটা বাড়তে যাবে, তখন তোমার মেকি কাশিতে ঘোর কাটে রাফির। দেয়াল থেকে চোখটা ফিরিয়ে দরজার দিকে তাকাতেই যেন একটা আলোক ছোটা চোখে পড়ে রাফির। দরজায় তুহা দাঁড়িয়ে আছে। তেমন সাজিনি মেয়েটা, শাড়িতে মোড়ানো, খোলা চুল, চোখে কাজল, কপালে টিপ আর ঠোঁটে হালকা রঙের ছোঁয়া। ব্যাস, এই মেয়েটাকে একটা হার্টবিটওয়ালা ডায়নামাইট বানাতে এতটুকুই যথেষ্ট। 7 সমুদ্র 13 নদীর উপরে পাড়ি জমানো এই অপসরী রাভির মতো একটা ছেলের জন্য কেন ফিরে এলো, এই ভাবনাই রাভির মাথায় চুল পড়া শুরু হয়ে গেছে। হয়তো বহু আগেই, রাভিও হয়তো খেয়ালই করেনি। দরের সামনে দাঁড়িয়ে তুহার চেহারার দিকে তাকিয়ে এই আকাশ পাতাল চিন্তা করে ফেলে রাফি। কিছুক্ষণ আগেও দেয়ালের দিকে তাকিয়ে মাফিয়া গার্ডকে ভাবলেও দরজার ওপাশে পরীকে দেখে রাফির মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সারাদিনের ক্লান্তিতে শরীর অবসর করে নিয়ে আসলেও তুহার মায়াবী চেহারায় বিমোহিত হয়ে ওঠে। দাঁড়িয়ে থাকে রাফি। রাফির দিকে হাতটা বাড়িয়ে দেয় তুহা। রাফিও বিমোহিত দৃষ্টিতে নিজে হাতটা বাড়িয়ে দেয়। রাফিকে হাত বাড়াতে দেখে তুহার চোখ কিছুটা বড় করে। হালকা লাজুক চাহনিতে আলতো করে রাফির হাতটা সরিয়ে দিয়ে গাড়ির ব্যাগটা নিয়ে দৌড়ে চলে গেল ঘরের ভিতরে। তুহার হাত বাড়ানোর উদ্দেশ্যে যে ব্যাগ নেওয়া ছিল তা বুঝতে পেরে ভয়াবহ লজ্জা পেল রাফি। বইয়ের সৌন্দর্যে ঘোর কেটে বের হয়ে বাড়িয়ে দেয়া হাতটা ঘুরিয়ে এনে নিজের মাথায় নিজে একটা আলতো চর মারে বসল। না, বউ তার ভয়ঙ্কর রূপসী। ঘরে ঢুকে কিছুটা চমকে যায় রাফি। ঘরের সবকিছু একদম পরিপাটি করে ফেলেছে। কে বলবে যে তারা 2 দিন আগে এই নতুন কোয়ার্টারে এসেছে। সবকিছু একদম চিমসাম পরিষ্কার। তোহা মেয়েটা শুধু যে অপূর্বা তা নয়, একটা করিকর্মা মেয়েও। একাই পুরো ঘরটা সাজিয়ে ফেলেছে। ওয়াশরুম থেকে বের হওয়ার পর খুবই পরিচিত এক সুবাস নাকে ধাক্কা মারতে লাগলো। কাচ্চি কাচ্চি ভাব। রাফি চোখ বুঝে সুবাসটা নিতে নিতে ড্রয়িং টেবিলের দিকে রওনা দিল। তোয়ালেটা বিছানায় ছুঁড়ে মারবে তখনই। এই 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 কি করছো? রাফি চোখ খুলে দেখলো তোহার সামনে দাঁড়িয়ে আছে, কোমরে হাত দিয়ে রাগী চোখে তাকিয়ে আছে। কি হলো? আর যদি ভেজা তোয়ালে বিছানায় রাখো তাহলে খেতে দিব না কিন্তু। রাফির খেয়াল হয় আর একটু হলেই সে ভেজা তোয়ালেটা বিছানায় ছুঁড়ে ফেলত। ভেজা তোয়ালেটা বুকে জড়িয়ে নিল রাফি। আচ্ছা, তাহলে কি করা উচিত এই সন্ত্রাসী তোয়ালের সাথে, যার জন্য আজ আমার উপবাস থাকার উপক্রম? বলেই হাতের ভিতর মোচড়াতে থাকলো তোয়ালেটাকে। তুহা চোখটা বড় বড় করে তার রাফির কাণ্ড দেখছিল আর গালে হাত দিয়ে নম্র স্বরে হাসছিল। হয়েছে হয়েছে, আমাকে দাও। নিরপরাধ তোয়ালের উপর আর অত্যাচার করতে হবে না। বলে রাফির হাত থেকে তোয়ালের এক পাশটা ধরে বারান্দার দিকে যেতে চাইল, কিন্তু অপর প্রান্ত রাফি ধরে রেখেছে। তখনও বাধা পেয়ে তুহা ফিরে তাকায় রাফির দিকে। কি হলো, ছাড়ো তো। মাঝে মাঝে আমায় ছোঁয়ার জন্য তো হাত বাড়াতে পারো। দেখতে পারো মাঝে মাঝে কার সাথে সংসার করছো, মানুষ নাকি ভূত। ভূতের সাথে সংসার করতে এসেছি আমি। বলে টান দিয়ে তোয়ালেটা নিয়ে নিল তুহা। ডাইনিং রুমে যাও, আমি আসছি। রাফি কিছুক্ষণ তুহার পথপানে চেয়ে থেকে চলে গেল ড্রয়িং রুমে। কাচ্চি বিরিয়ানির সুবাসের সারা ঘরটা একেবারে মোমো করছে। রাফি ডাইনিং নিয়ে বসে বেডরুমে দিতে ওকে দেয় তুহার ফেরত আসার জন্য। সামনে ডিশ ভরা কাচ্চি, অথচ রাফি তুহার অপেক্ষায় বসে আছে। তুহা এক প্রকার দৌড়ে চলে এলো ডাইনিংয়ে।
এসে থমকে গেল রাফিকে বসে থাকতে দেখে, যেন ভূত দেখছে তুহা। তুমি এখনো শুরু করোনি? কি শুরু করব? আজ সেফ আমাকে সার্ভ করবে। তবে মা যে বলেছিল। রাফির কপাল কুঁচকে যায়, স্থিরভাবে তুহার দিকে তাকায়। মা মা কি বলেছিল? না না, কিছু না। বলে খাবার বাড়তে লাগলো। রাফি ডুব দিল অতীতের পাতায়। আজকের আগে সে কোনোদিন কারোর জন্য কাচ্চি বিরিয়ানিকে অপেক্ষা করায়নি। এমন হয়েছে সবাই রাফির অপেক্ষায় কাচ্চি না খেয়ে বসে আছে, আর রাফি এসে মেনুতে কাচ্চি দেখে কাউকে না ডেকে একাই সেটে দিয়েছে। কাচ্চিই রাফির ভালোবাসা। কিন্তু আজ কি হলো? রাফি অপেক্ষা করেছে কাচ্চিকে রেখে। কেমন সম্ভব? মা তাহলে বিরিয়ানির গল্প তুহাকে বলে দিয়েছে? কিছু বলতে গিয়েও ভাষা হারিয়ে ফেলে রাফি। চুপচাপ বসে তার পার্সোনাল সেফের খাবার সার্ভ করে দেখতে লাগলো। তুহা মুচকে হাসতে হাসতে রাফির প্লেটে বিরিয়ানি তুলে দেয়। রাফি প্লেটের দিকে তাকিয়ে মনে মনে কাচ্চিকে বলতে থাকে, মাই লাভ, তোমার সতীন চলে এসেছে। রাফির মনে হলো প্লেট ভরা বিরিয়ানিও ওর কথার পাল্টা জবাব দিয়ে বলল, আগে খেয়ে তো দেখো আমার সতী নামায় রাধে কেমন। রাফি তুহার দিকে লজ্জা দিয়ে তাকিয়ে কাঁচিতে হাত ডোবায়। তুহা রাফির মন্তব্য শোনার জন্য তাকিয়ে থাকে রাফির দিকে। সেদিকে রক্ষেপ না করে এক লোকমাও তুলে গালে চালান দেয় রাফি। দুইবার গাল নাড়ানোর পর থেমে যায় রাফি, চোখটা বন্ধ হয়ে যায়। উম, উম, কি হলো? রাফির মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। অমৃতের স্বাদ নিতে আরও এক লোকমা গালে ঠেসে দেয় সে। এদিকে তুহা যে হাঁ করে উৎকণ্ঠার সাথে রাফির মন্তব্য শোনার জন্য বসে আছে, সেদিকে রাফির কোনো খেয়ালই নেই, যেন তুহার কোনো কথাই সে শুনতে পায়নি। গোগ্রাসে পুরো প্লেট সাফ করে ফেলে রাফি। কৌতূহলবশত রাফির চোখ যায় তুহার দিকে, কিন্তু যা দেখলো তা সাধারণ কিছু ছিল না। তুহার চোখ বিশাল হয়ে গেছে, গলাটাও হাঁ হয়ে আছে। সামনে প্লেট বিরিয়ানি রাখা, কিন্তু মনে হয় না এখনো এক লোকমা তুহা গালে তুলে দিয়েছে। রাফি তুহার চোখের সামনে হাতটা নাড়ায়, কিন্তু তুহা শুধু একটা চোখের পলক ফেলে রাফির হাত নাড়ানোয় জবাব দেয়। কেমনে পারে মানুষ? রাফি কপালে পা জেকে বলল, কি পারবে মানুষ? আগে বলেন রান্না কেমন হয়েছে? লা জবাব, মাইন্ড ব্লোয়িং, সুপার সে উপর, একের ক মারহাবা। পুরোটা একদমই বলে তুহার চোখের দিকে তাকায় রাফি। রাফির মুখে এইভাবে কাচ্চি প্রশংসা শুনে লজ্জায় মেয়েটার কাল দুটো লাল হয়ে গেল। জীবনে হয়তো কোনোদিন আমি এত দ্রুত বিরিয়ানি শেষ করিনি। অমৃত ছিল কাচ্চিটা। তুহা লজ্জা পেয়ে বলল। এত ভালো হয়েছে? রাফি হ্যাঁসূচক মাথা দোলায়। হয়েছে হয়েছে, এখন যাও। রাফির খাওয়া শেষ হলো, টেবিলে ছেড়ে ওঠার নাম নেয় না। তুহা আর চোখে রাফিকে দেখছে, আর ছোট্ট একটা লোকমা তুলে গালে দিচ্ছে, আর রাফি তুহার খাওয়া দেখছে। কি হলো, যাও। আমি তো তোমার রান্নার সাথে ভেসে গিয়ে তোমাকে রেখেই খেয়ে নিলাম। এখন না হয় তোমার পাশে বসে তোমাকে সঙ্গ দেই। হয়েছে, সঙ্গ দিতে হবে না, এখন যাও তো। মনে মনে বলল, রাফিজি, আপনি আমার জন্য বিরিয়ানিকে ওয়েট করিয়েছেন দেখিয়েই আমার মন আপনার সঙ্গ পেয়ে গেছে। রাফি আর অপেক্ষা না করে বেডরুমের বারান্দায় চলে গেল, আর ভাবতে লাগলো তোহার কথা। এই মেয়েটা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো রাফির জীবনে, আর এক পলকেই পাল্টে দিল রাফির পুরো পৃথিবীকে। মনে মনে আবারও বইয়ের প্রেমে পড়ে যায় রাফি। পরদিন সকালে রাফি তৈরি হয়ে অফিসের দিকে রওনা দিবে। এমন সময় তুহা একটা লাঞ্চ বক্স এগিয়ে দেয়। আজ থেকে দুপুরে বাইরের খাওয়া বন্ধ, ঠিক সময়ে খেয়ে নিবা। আমি কিন্তু ফোন দিয়ে শুনবো খেয়েছো কিনা। রাফি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আসলে এমন সিচুয়েশনে কি বলা উচিত বা কি করা উচিত তা জানেন না রাফি, তাই শুধু আচ্ছা বলে বেরিয়ে আসে রাফি। অফিসে পৌঁছে রাফির দিনের কাজ শুরু করে দেয়। কিছুক্ষণ পর ডিরেক্টর স্যার রাফিকে তার রুমে ডেকে নেন। আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রাফি, ভেতরে আসেন। রাফি চেম্বারের ভিতরে ঢুকে টেবিলের সামনে দাঁড়িয়ে রইল। ইজাজ স্যার, মানে প্রয়াত ডিরেক্টর,
খুব মিষ্টি করে একটা হাসি দিত রুমে ঢোকার সময়। অথচ ডিরেক্টর চেয়ারে বসে থাকা বর্তমান মানুষটির কাছ থেকে এমন কিছু আশা করে না রাফি। গতকাল মাফিয়া গার্ল হয়তো এমন কিছু করেছে যে কারণে আজ ডিরেক্টর রাফিকে আপনি করে বলছেন। সম্মান আর শ্রদ্ধা মন থেকে আসে, জোর করে ডিরেক্টর স্যারের কাছ থেকে সম্মান আদায় করার পক্ষপাতী রাফি না। কি হলো, বসুন। হাতের কাজটা সেরেই কথা বলছি। স্যার, যদি আপনি ব্যস্ত থাকেন তাহলে আমি পরে আসি। না না না, বসো, ব্যাপারটা জরুরি। রাফি আর কথা না বাড়িয়ে বসে পড়ল ডিরেক্টর স্যারের সামনে। হাতের কাজ সেরে রাফির দিকে ঘুরে বসলেন ডিরেক্টর। তারপর মিস্টার রাফি, কেমন লাগছে অফিস? রাফি বিব্রত বোধ করে বলল, আগের মতনই, শুধু আপনাকেই নতুন পেয়েছি। বুঝতে পেরেছি, ইজাজের অকাল প্রয়াণে আমিও মর্মাহত। যিনি চলে গেছে তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। শোককে শক্তিতে পরিণত করে সামনে এগোনো উচিত। যাই হোক, যে কারণে ডেকেছি আপনাকে। রাফি বিব্রত হয়ে বলল, আমাকে তুমি করে বলবেন স্যার। আমি আপনার অধীনস্থ এবং বয়সেও ছোট। আপনি শুনতে অশোভন লাগে। সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে মিস্টার রাফি। বলে একটা কাগজ এগিয়ে দিলেন রাফির দিকে। পড়ুন। রাফি পড়তে শুরু করলো। রাফির জন্য একটা ট্রেনিং অর্ডার। দেশের বাইরে বড় একটা অ্যান্টি সাইবার ক্রাইম ডিভিশনের আন্ডারে রাফির ট্রেনিং হবে মাসখানে। সফলভাবে ট্রেনিং সম্পন্ন করলে প্রমোশন হবে রাফির। উপরের অর্ডার, আপনার মতো এফিশিয়েন্ট অফিসারকে আরও চৌকস করে তুলতে এই স্পেশাল ট্রেনিংয়ের ব্যবস্থা। আমাকে একটু ভাবার সময় দিন। পরিবারের সবার সাথে কথা না বলে আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। Take your time, but it's a government order. Mind it. আই উইল স্যার। বলেই রাফি উঠে দাঁড়ায়। বিয়ের পর একের পর এক ঝড় এসেই চলেছে রাফির জীবনে। এখন ট্রেনিংয়ের জন্য আবার দেশের বাইরে যেতে হবে। রাফি 7-5 ভাবতে ভাবতে নিজের ডেস্কে গিয়ে বসে। এদিকে রাফির ফরেন ট্রেনিং টিপসের কথা মোটামুটি সারা অফিস জেনে গেছে। সবাই এসে রাফিকে কংগ্রাচুলেশন জানায়। অনিচ্ছা সত্ত্বেও রাফি হাসি মুখে ধন্যবাদ জানায় সবাইকে। অফিস ছেড়ে বাড়িতে ফিরে রাফি তুহা একগাল হাসি নিয়ে দরজা খুলে, কিন্তু আজ আর রাফির চোখে তুহার হাসির উপর পড়ে না। মুখ ভার করে গাড়ির ব্যাগটা তুহার হাতে তুলে দেয় রাফি। চুপচাপ রুমে চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। তুহা আন্দাজ করতে পারে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে তা ধরতেই পারে না। এমন সিচুয়েশনে নেগেটিভ চিন্তা আসাটাই স্বাভাবিক। রাফি ফ্রেশ হয়ে বের হয় ওয়াশরুম থেকে। আজ আর বিছানায় তোয়ালেটা ফেলে না রাফি, সোজা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পড়ে। তুহা পিছন পিছন এসে রাফির পাশে দাঁড়ায়। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? কিছুটা চমকে ঘুরে তাকালো পিছন দিকে। তুহাকে দেখে আবার চোখটা ঘুরিয়ে নিল। কিছুই না, হয়তো আমার খুশি হওয়া উচিত, কিন্তু বুঝতে পারছি না। বলবে তো কি হয়েছে? রাফি ঘরে চলে যায়, ব্যাগ থেকে কাগজটা বের করে তুহার হাতে ধরিয়ে দেয়। তুহা কৌতূহলের সাথে কাগজটা খোলে। পুরোটা পড়ে তুহার চোখটা কচকচ করে চকচক করে ওঠে। বাবা, অফিসার, বিদেশে ট্রেনিং, ফিরে আসলে প্রমোশন। বাহ মিস্টার রাফি, আপনার তো মহা খুশি হওয়া উচিত। তা আপনি এত মনমরা হয়ে আছেন কেন? জানি না, একের পর এক ঝামেলা পেরিয়ে এই সুসংবাদটাকেও এখন আর আনন্দময় লাগছে না। কেন যেন অসম্পূর্ণ সবকিছু। বিয়ের পর থেকে একটা দিনও ঠিকমতো তোমার সাথে কাটাতে পারলাম না। ভয়ঙ্কর এক মরণজাল থেকে মরতে মরতে ফিরে এলাম। কিছুটা সময় তো লাগবে স্বাভাবিক হতে। এজন্যই কি আপনার মুখ ভার হয়ে আছে? বলে রাফির বাম হাতের ভিতর নিজের হাতটা জড়িয়ে মাথা ঢোকায় রাফির হাতে। রাফি আর কথা বাড়ায় না। অসম্পূর্ণতা রাফিকে ঘিরে রেখেছে, কিন্তু কিসের এত অপূর্ণতা? তোমাকে দিতে না পারার সময়, নাকি মাফিয়া গার্লদের করা উপকারের কৃতজ্ঞতা জ্ঞাপন না করতে পারা? বাবা মাকে জানিয়েছো? নিশ্চয়ই জানাওনি। রাফি সত্যি ভুলে গিয়েছিল, কিন্তু তাদের কাছে থেকেও তো অনুমতি নিতে হবে। পরিবারের উপর দিয়ে তো আর কম ধকল গেল না। এই যা, বাবা মাকে তো আজ এমনিতেই ফোন দেওয়া হয়নি। ফোন দেওয়া উচিত, কি বলো? অবশ্যই, তোমার এত বড় একটা খবর তাদের জানাবে না? এক্ষুনি ফোন দাও। রাফি ভিতর থেকে ফোনটা নিয়ে আসে। মায়ের নাম্বারে ফোন দেয় রাফি। তুহা রাফির হাত থেকে ফোনটা নিয়ে নেয়, ফোন কানে নিয়ে।
আমি বলছি তাদের, তুমি তো ভুলেই গিয়েছিলে। অবশ্যই ফোন রিসিভ হলো। হ্যালো মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর বৌমা, কেমন আছো? আলহামদুলিল্লাহ মা, আপনি কেমন আছেন? বাবা কেমন আছেন? এই আছি, আল্লাহ রেখেছেন আলহামদুলিল্লাহ। তোমার শ্বশুরমশাইকে কখনো খারাপ থাকতে দেখেছো? সে সব সময় বিন্দাস থাকে। তোমাদের খবর কি? আলহামদুলিল্লাহ মা। মা জানো আজ কি হয়েছে? তোমার ছেলে কি করেছে? রাফি আবার কি করলো? সবকিছু ঠিকঠাক আছে তো মা? কোনো সমস্যা হয়নি তো আবার? আরে না মা, সব ঠিক আছে। আজ তোমার ছেলের ট্রেনিং অর্ডার এসছে, দেশের বাইরে ট্রেনিং, আর ট্রেনিং শেষে প্রমোশন হবে। আর তোমার ছেলে মন খারাপ করে বসে আছে, তার নাকি সব কিছু অসম্পূর্ণ লাগছে। অসম্পূর্ণ কেন? ট্রেনিং শেষে প্রমোশন তো খুবই ভালো খবর, আলহামদুলিল্লাহ। হালকা আওয়াজ এসে। ওগো শুনছো? তোমার ছেলের প্রমোশন হবে, তাড়াতাড়ি এদিকে আসো। তোমার ছেলেকে একটু বোঝাও তো, সুসংবাদ কিভাবে দিতে হয় সেটাও যদি এখন শেখাতে হয়। এই নাও, তোমার বাবার সাথে কথা বলো। বলেই ফোনটা রাফির বাবার হাতে তুলে দেয় রাফির মা। হ্যালো মা, কেমন আছিস? কি করছি হতচ্ছাড়াটা? এই তো বাবা, আলহামদুলিল্লাহ। একটু ভালোভাবে বকে দাও তো তোমার ছেলেকে, ট্রেনিং শেষে প্রমোশন পাবে জেনেও তার নাকি মন খারাপ। কই দে তো ওই হতচ্ছাড়াটাকে, সব কিছু হাতে কলমে শেখাতে হবে। এই নাও। বলেই ফোনটা এগিয়ে দেয় রাফির দিকে। রাফি এতক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখছিল কিভাবে তুহা মা বাবার এতটা আপন হয়ে গেছে। কি সাবলীলভাবে অভিযোগগুলো করে গেল অবলীলায়। তুহা ফোনটা দিয়ে হাতে খোঁচা দেয় রাফির। কি হলো নাও, বাবা কথা বলবে। রাফি ফোনটা কানে দিতেই গম্ভীর গলা টের পায়। কি রে রাফি, কি হচ্ছে এসব? সুখবর কেউ মন খারাপ করে দেয়? বাবা পেছনের ঘটনাগুলো পিছু ছাড়ছে না, এখনো ভুলতে পারছি না ওসব। সব মিলিয়ে এখনো সুখবরের আন্দাজ করে উঠতে পারছি না। একটু আপসেট এই যা। বড় হয়ে গেছিস এখন, বেশি কিছু বলবো না। জীবনের ঝড়ঝাপটা থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, ঝড়ের ধ্বংসস্তূপে বসে থাকতে নেই। অতীতের শিক্ষা নিয়ে সামনে এগোতে শেখ। বিয়ে শাদী করেছিস, এখন বৌমার সামনে নিজের নাক কাটাস না। মাসখানেকের ট্রেনিং, নতুন কোয়ার্টার, তোমার বৌমাকে কি করব? তোর ওসব নিয়ে ভাবতে হবে না, আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। তোর যেখানে যেতে হয় তুই যা, আমরা আসছি আমাদের বৌমাকে নিতে। দে তো আমার মায়ের কাছে ফোনটা দে। রাফি ফোনটা তুহার হাতে তুলে দিয়ে ইশারা করে দিয়ে সে ঘরে যাচ্ছে। তুহা আর বাবা আরও কিছুক্ষণ কথা বলে। রাফি ঘরে বসে মাফিয়া গার্ডের কথা ভাবতে থাকে, যার তো সাহায্যে আজ তার চাকরিতে অগ্রগতি। সেই মানুষটিকে সামান্য ধন্যবাদ জানানোর সুযোগও পায়নি কখনো রাফি। যত ভালোই হ্যাকার হোক না কেন মাফিয়া বয়, পালিয়ে বেড়ানোর সময় প্রয়োজনীয় রিসোর্স না থাকার কারণে মাফিয়া গার্ডের উপর অধিকাংশে নির্ভরশীল হয়ে পড়েছিল রাফি। এছাড়াও যে কাজ করতে এক চৌকস হ্যাকার টিমের কয়েক সপ্তাহ লাগবে, সেই কাজ মুহূর্তে করে ফেলে মাফিয়া গার্ড। সেই দুঃস্বপ্নের দিনগুলো চাইলে ভুলতে পারবে না রাফি। রাফি ভাবতে লাগলো, মাফিয়া গার্ল যদি এত চৌকস হয়, তাহলে মাফিয়া বয় হিসেবে আমার কমতি রয়ে গেছে অনেক। এখনো অনেক কিছু শেখার বাকি। ট্রেনিংটা জরুরি। পৃথিবীর অন্যতম শক্তিশালী অ্যান্টি সার্ভার ক্রাইম ডিভিশনের অর্ডার ট্রেনিং, সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এসব কিছু ভাবতে ভাবতে তুহা ফিরে আসে বারান্দা থেকে। ফোনটা রাফির হাতে তুলে দিয়ে বলে, বাবা মা চান আমি যেন তোমার ট্রেনিংয়ের সময়টা তাদের সাথে থাকি। বাবা জানতে চেয়েছেন তুমি কবে যাচ্ছ, তার আগে কোয়ার্টারে এসে আমাকে নিয়ে যাবেন। কাল অফিস থেকে ডিটেলস জেনে তাদেরকে জানিয়ে দেব। তুহাকে অনেক খুশি খুশি লাগলেও চেহারায় কোথায় যেন একটা মন পোড়া চাপ দেখতে পেল রাফি। তুহার জগৎ ভোলানো হাসি খুব ভালো করেই চিনে গেছে রাফি, তাই হয়তো ওই মন পোড়া ছাপ ধরতে অসুবিধা হয় না রাফির। দাঁড়াও, তোমার শাশুড়ি মাকে একটা ফোন দেই, জামাইয়ের কাণ্ড কারখানা তারও একটু জানুক। বলে নিজে ফোনটা চেপে কল দিল রাফির শাশুড়িকে। হ্যালো মা। হ্যাঁ ভালো আছি। আজ কি হয়েছে জানো? পরের দিন সকালে অফিসে এসেই সোজা ডিরেক্টর স্যারের রুমে চলে গেল রাফি। তো রাফি সাহেব, কি ডিসিশন নিলেন? ট্রেনিংয়ে যাবেন নাকি ঘরে বসে থাকবেন? একটা ইনফরমেশন জানার দরকার ছিল স্যার।
আমি কি আমার সাথে আমার স্ত্রীকে নিয়ে যেতে পারবো? মানে জাস্ট ইন কেস। ডিরেক্টর স্যার রাফির দিকে ঘুরে তাকালেন। আপনার কোয়ারি শুনে আমার অবাক হওয়া উচিত ছিল, যদি না জানতাম যে আপনি নববিবাহিত। যাই হোক, সরকারের পক্ষ থেকে আপনার জন্য আপনার ট্রেনিং দাতা সংস্থার ডরমেটরিতে থাকার ব্যবস্থা করেছে। আর আমার জানা মতে সেখানে স্ত্রী সহ থাকা যাবে না। আর যদি আপনি আপনার মতো থাকতে চান তাহলে হয়তো ট্রেনিং দাতা সংস্থা আপনার ট্রেনিং বাতিল করে দিতে পারে। এই ট্রেনিং শুধুমাত্র আপনার কিবোর্ড চালানোর দক্ষতা বাড়ানোর জন্য নয়, বরং সব দিক থেকে আপনাকে চৌকস করে তুলবে। তাই আমি মনে করি এই ট্রেনিং ট্যুরে আপনার হানিমুন প্ল্যানটা ক্যান্সেল করা উচিত। রাফি ভীষণ লজ্জা পেল। রাফির উদ্দেশ্য হয়তো হানিমুন ছিল না, কিন্তু তুহার চোখে মুখে থাকা পনমোড়া ছাপকে একেবারে অগ্রাহ্য করতে পারেনি রাফি। তাই হয়তো লাজ লজ্জার মাথা খেয়ে ডিরেক্টর স্যারকে একটা প্রশ্নটা করেই ফেলেছে। ইটস ওকে স্যার, এটা কেবলমাত্র একটি কৌতূহলবশত প্রশ্ন ছিল। যাই হোক, আমি তৈরি। কবে যেতে হবে স্যার? I can understand your feelings, Mr. Rafi, but this training is more difficult than any other. Less than 5% of outside training got passed from their tests. If you succeeded, they will train you as their own. Be serious about it. Start packing your bags. You will fly within 6 days. I will confirm you after I have your ticket. All the best. I will be ready by then. Thank you, sir. রাফি বের হয়ে আসে ডিরেক্টর স্যারের রুম থেকে। নিজের ডেস্কে এসে কাজে ডুবে গেল রাফি। রাফির সব কাগজপত্র গোছাতে থাকে ট্রেনিংয়ের জন্য। অফিসের সবাই রাফির কাজ গুছিয়ে দিতে সাহায্য করতে লাগলো। কাজ গোছাতে গোছাতে নিজের ডেস্কে ফাইল টাইপের ফাইলপত্রের মাঝে উড়ো চিঠি পায় রাফি। বেশ বড়সড় দামাকিওয়ালা চিঠি। চিঠিতে রাফি জীবনাশের হুমকিও দেওয়া হয়েছে। রাফি প্রথমে পাত্তা দিতে চায় না, কিন্তু পরপর 2 দিন রাফি একই ধমকিওয়ালা চিঠি পায়। রাফি মোটামুটি আন্দাজ করতে পারে কার এমন কাজটা করতে পারে। কারেন্সি চুরির ঘটনায় যারা জড়িত তারাই হয়তো এমনটা কাজটা করেছে। কিন্তু রাফির জানা মতে দোষীদের সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তাহলে কে এই কাজটা করেছে? মেল বক্সের সব চিঠির সাথে রাফি ধরতে পারে না কে বা কারা এই চিঠিগুলো পাঠাচ্ছে। রাফি ঝামেলা থেকে বাঁচতে ডিরেক্টর স্যারের মাধ্যমে থানায় একটা জিডি করে, কিন্তু কম্পিউটার কম্পোজ হওয়ার কারণে পুলিশ হাতের লেখা ম্যাচিং করার সুযোগ পায় না। তবে পুলিশ থেকে এই বিষয়ে সব ধরনের সহায়তা করবে বলে জানায় রাফিকে। পরবর্তীতে রাফি আর কোনো ওরজিটি পায় না। তবে রাফি চিঠিগুলো থেকে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারে যে কেউ একজন হয়তো ভয়াবহ আকারে খেপে আছে রাফির উপর। 2 দিনের মাথায় এক আধপাগলকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্যমতে কে একজন পাগলটাকে খাবার দেয় আর চিঠিগুলো পোস্ট করে দিতে বলে, কিন্তু মানসিক ভারসাম্যহীন একজনের কাছ থেকে হুমকিদাতা পর্যন্ত পৌঁছানো কিছুটা কঠিন। তবে পুলিশ টপ প্রায়োরিটি দিয়ে কেসটা পর্যালোচনা করছে। খুব তাড়াতাড়ি একটা সমাধানে পৌঁছাতে পারবে বলে আশা করছে পুলিশ। রাফি ডিরেক্টর স্যারের কাছ থেকে নিজের পরিবারের সুরক্ষার জন্য অনুরোধ করে। ডিরেক্টর স্যারও আশ্বাস দেন যতদিন না আসল হোতাকে খুঁজে পাওয়া যাচ্ছে, প্রয়োজনে রাফি ফিরে আসার আগ পর্যন্ত রাফির পরিবারের সুরক্ষা নিশ্চিত করা হবে। রাফির ফ্লাইটের 2 দিন আগে বাবা মা চলে আসে রাফির কোয়ার্টারে। রাফি চলে যাওয়ার পর তোহাকে নিজেদের কাছে নিয়ে যেত। পরিবারের কাছে হুমকি আর প্রোটেকশনের জাতীয় সব কিছু চেপে গেলেও বাবাকে কিছুটা খুলে বলে রাফি। রাফি পরিবারের ছেড়ে ট্রেনিংয়ে যেতে রাজি নয়। আর বাবা, এত ঝুট ঝামেলার ভেতর আমি তোমাদের রেখে কোথাও যাব না। আরে বোকা ছেলে, যারা এই চিঠিগুলো পাঠিয়েছে তাদের উদ্দেশ্যে এটা যেন তুই এই ট্রেনিংয়ে যেতে রাজি না হোস। যারা তোর সাফল্য দেখে ঈর্ষান্বিত, তারাই তোর যাত্রা ভঙ্গের জন্য এসব করেছে। তারপরে বাবা, আমি কোনো কিন্তু নয়। আমি আমার ছেলেকে কাপুরুষ হিসেবে দেখতে চাই না। তুই যাবি আর ওইসব মানুষগুলোকে দাঁত ভাঙা জবাব দিয়ে দিবি। কিন্তু তোমরা তুই তো বললি যে অফিস থেকে প্রোটেকশনের ব্যবস্থা করবে, তাহলে আর কি? এইসবের জন্য এত বড় সুযোগ হারাস না। অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় ট্রেনিংয়ে যেতে। তোহা শুরু থেকে গোছগাছ করে রাফির ব্যাগপত্র ভালো ভালো রান্নাবান্না করলো মোয়া মিলে।
রাফি মোটামুটি মানসিকভাবে তৈরি হলো এই ট্রেনিংয়ের জন্য। বাবা মা তুহা সবাই মিলে রাফিকে এগিয়ে দিতে এলো এয়ারপোর্টে। তুহার চোখ ভিজে আছে কিন্তু ঠোঁটে একটা হাসি ঠিকই ধরে রেখেছে। রাফি ইমিগ্রেশনে প্রবেশ করবে তখন তুহা তার মুখটা ঘুরিয়ে নিল। বাবা মা হাতটা নেড়ে বিদায় জানালেও তুহা মুখ ঘুরিয়েই রাখলো। তুহার মনে অবস্থা আন্দাজ করতে পেরে রাফি মনটা মুচড়ে ওঠে। কিন্তু রাফি নিজের জন্য হলেও এই ট্রেনিংয়ে যোগদান করতে চায়। ইমিগ্রেশনের সব কাজ শেষ করে বিমানে গিয়ে বসে রাফি। বিমানবালা সর ফোনটা সুইচ অফ করতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই বিমানটা টেক অফ করবে। রাফি তার ফোনটা বের করে দেখে আননোন সোর্স থেকে বেশ কিছু মেসেজ এসেছে তার ফোনে, সাথে সাথে কিছু ফোন সাইলেন্ট ছিল বলে টের পায়নি রাফি। প্রথম মেসেজটা ওপেন করে রাফি, ইউ শুড নট গেট অন দ্যাট প্ল্যান। রাফির কপালটা কুঁচকে গেল। কি হলো এটা? হঠাৎ মাফিয়া গার্লকে এমন মেসেজ দিল কেন? এদিকে বিমানবালা রাফির পাশে দাঁড়ানো, বারবার ফোন বন্ধ করতে অনুরোধ করছে। রাফি ভেবে পায় না এখন সে কী করবে। এদিকে বিমানবালা রাফির পাশে দাঁড়িয়ে বারবার ফোন বন্ধ করতে অনুরোধ করছে। রাফি ভেবে পায় না এখন সে কী করবে। ফোনটা বন্ধ করতে করতে বিমানবালাকে বলল, I have got an emergency. I need to get off this plane. Sir, it's not possible now. We are already on the runway. But it's urgent. I need to go off. We are extremely sorry, sir. বলেই বিমানবালা চলে গেল। রাফি ফোনটা অন করতে গিয়েও করে না। ইস, এরোপ্লেন মোড দিয়ে দিলেই তো হয়ে যেত। শুধু শুধু ফোনটা বন্ধ করলো রাফি। অ্যাটলিস্ট মেসেজগুলো তো পড়া যেত। এখন অনও করতে পারবে না ফোনটা। ফোন সুইচ অন হওয়ার সময় সবচেয়ে বেশি রেডিয়েশন সরায়, তাই চাইলেও ফোনটা অন করতে পারবে না রাফি। কিন্তু কী কারণে মাফিয়া গার্ল এমনটা মেসেজ করেছে রাফিকে? অধীর আগ্রহী অপেক্ষা করতে লাগলো কখন ফোন অন করার পারমিশনটা পাওয়া যাবে। নির্দিষ্ট সময় পার হওয়ার পর ফোন এবং সিট বেল্ট খোলার পারমিশন পাওয়া গেল। রাফি যেন তৈরি হয়েছিল এই মুহূর্তের জন্য। চট করে অন করে ফেলে ফোনটা। কিছুক্ষণের ভিতরে আরও 2টা মেসেজ আসে আননোন সোর্স থেকে। ইউ কুড নট মেক ইয়োরসেলফ আউট, কুড ইউ? রাফি বেশ খানিকটা বিস্ময় নিয়ে ভাবতে থাকে মাফিয়া গার্ল কেন হঠাৎ এসব মেসেজ পাঠাচ্ছে, আর বিমানে ওঠার পর থেকেই কেন? এসব ভাবতে ভাবতে আগের মেসেজ ওপেন করে রাফি, ইউ মাস্ট ফাইন্ড এ ওয়ে টু গেট অফ দ্যাট প্লেন। আজীব, এতবার করে কেন বিমান থেকে নামতে বলা হচ্ছে রাফিকে? কি সমস্যা? বিমানে কোনো সমস্যা নাকি অন্য কিছু? নাকি পরিবারে কোনো ক্ষতি হতে চলেছে? এত শুধু ভাবতে ভাবতে আননোন সোর্স থেকে ফোন চলে আসে। অবশেষে কম্পিউটার জেনারেটেড ফিমেল ভয়েস। Don't you care my warning? কিসের ওয়ার্নিং? কেন নামবো আমি বিমান থেকে? Remember those who try to frame you on currency case. They are planning something big now. কি বলতে চাও? সোজাসাপটা বলো। গত 4 দিন ধরে কারেন্সি মামলায় স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় থেকে পদচ্যুত কর্মকর্তাদের বিশেষ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভেঙে ভেঙে বেশ মোটা অঙ্কের টাকা ট্রান্সফার হয়েছে একদল কুখ্যাত নৃশংস মার্সেনারির অ্যাকাউন্টে। অ্যান্ড গেস ইজ হোয়াট? ইউ আর গোয়িং ডিরেক্টলি টু দেয়ার হোম কান্ট্রি। হতে পারে কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে তাদেরকে টাকা পাঠানো হয়েছে। হতেই পারে, কিন্তু সমস্যা হলো এই মার্সেনারি দেশের অভ্যন্তরে ব্যতীত অন্য কোথাও কোনো অপারেশন করার কোনো রেকর্ড নেই। এরা যা করে তা এদের দেশের আইনের মার প্যাচের সাথে মিলিয়েই করে। এখানে আমার হুমকি আসছে কেন? তুমি এয়ারপোর্টে পৌঁছানোর আগ পর্যন্ত আমি নিশ্চিত ছিলাম না, কিন্তু তুমি এয়ারপোর্টে পৌঁছানোর পর একটা গ্রুপ মেসেজ ট্রিগার হয়, যা শুধুমাত্র এই দেশেই নয়, দেশের বাইরে এবং ওই মার্সেনারিদের নাম্বারেও চলে যায়। কি ছিল মেসেজে? হয়তো কোড নেম ইউজ করা হয়েছে। আমার ইনক্রিপশন বলছে মেসেজটা এমন ছিল, র্যাবিট হ্যাজ অ্যাব্রেড, এবং তুমি ইমিগ্রেশন ক্রস করার পর আরও একটি গ্রুপ মেসেজ ট্রিগার হয় যা অনেকটা এইরকম, র্যাবিট ইজ ইন দ্য হোল,
mission is a go. তাতেও তো প্রমাণিত হয় না যে তারা আমার জন্য এসব আয়োজন করছে। অন্য কিছু তো হতে পারে। Being positive is not a negative thing, but being brilliant is. Do the math by yourself. I will be in touch. বলেই ফোনটা কেটে দেয় মাফিয়া গার্ল। রাফির কাছে ব্যাপারটা আজগুবি লাগলেও অসম্ভব লাগছে না। ক্ষমতাসীন দলের মন্ত্রীসহ কয়েকজন বাঘা বাঘা কর্মকর্তাদের জেলের ঘানি টানাচ্ছে রাফি, যাদেরকে আজ পর্যন্ত আইনের কোন ধারা আটকাতে পারেনি, তারা আজ রাফির কারণে জেলে। ব্যাপারটা রাফির সাথে ঘটলে হয়তো আরও বিদ্যুটে কাণ্ড করে বসতো রাফি, কিন্তু বিদেশের মাটিতে যে কেন? যদি রাফিকে মেরে গুম করে দেওয়া হয় তাহলে বিদেশের মাটিতে ইনভেস্টিগেশনের জটিলতা আর কূটনৈতিক সম্পর্কে মার পেছে রাফির ডেড বডিও দেশে ফেরত আনা দায় হয়ে যাবে। মাফিয়া গার্লের কথা একেবারে ফেলনা নয়। এমন সময় মেসেজ আসে রাফির ফোনে আননোন সোর্স থেকে। Those mercenary group started to share a photo to their private network and look who is smiling in that picture. মেসেজটি স্ক্রল করে আরেকটু নিচে নামতেই রাফির চোখ সানাবাড়া হয়ে গেল। ছবিটা রাফির এবং ছবিটা এয়ারপোর্ট থেকে কেউ তুলেছে। একই পোশাকে আছে রাফি এখনও। বিমানের তাপমাত্রা 20 ডিগ্রি হলেও তা এখন রাফির কপালে ঘাম আটকাতে ব্যর্থ। একেবারে খরগোশ হয়ে সোজা সিংহের গর্তে ঢুকে পরেটা মোটেই ভালো ঠেকছে না রাফির। আচ্ছা, ওরা এই বিমানে কিছু করবে না তো? কোনো বোমা অথবা সিস্টেম ফেইলার এভাবেই তো অনেক সহজেই রাফিকে মেরে ফেলা সম্ভব। রাফি চেষ্টা করলো মাথা ঠান্ডা রাখতে। ফোনটা চলে আসলো মাফিয়া গার্লের। এই মানুষটার টাইমিংও অসাধারণ। কম্পিউটার জেনারেটেড ভয়েস। ওই দেশের মাটিতে ল্যান্ড করার ইচ্ছা আছে নাকি? আমি চিন্তায় আছি বিমানের যাত্রীদের কোনো ক্ষতি হয় কিনা। যাদেরকে ছবিগুলো পাঠানো হয়েছে তাদের মধ্যে একজন তোমার বিমানেই আছে। হোয়াট দ্য হেল, নাও ইউ আর টেলিং মি দিস? Don't worry, according to the register long, he is 4 row behind you. He can't hear you expect you are shooting. He seems harmless. He is just following you. হোয়াট শুড আই ডু? Just do nothing. He is updating his boss about your every move. So please don't do anything. Let me check what I can do. রাফি ফোনটা কান থেকে নামিয়ে রাখে। পায়ে যেন কেউ পাথর বেঁধে দিয়েছে। ঘরে কোনো এসি রুমে বসে বসে হ্যাকিং করা আর রিয়েল লাইফ সার্কামস্ট্যান্স সম্পূর্ণ আলাদা। কিছুক্ষণ পর বিমানে ইন্টারকলের ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের ঘোষণা দিল। সিট বেলে বেঁধে নিতে বলা হলো। রাফি কিছুটা অবাক হলো। 6 ঘন্টার বিমান যাত্রা ঘন্টাখানেক শেষ হওয়ার কথা না। তাহলে ফোন এলো রাফির ফোনে আবার মাফিয়া গার্লের। I hacked into the airline's communication system and ordered to make emergency landing, but the plane already crossed the national border. The plane shall land to Jet International Airport. সেই তো দেশের বাইরে চলে এলাম, ফিরতে গেলেও তো বিপদ। It's your job, Mr. Rafi. Live with it. হোয়াট নাও? Keep your hands down. I will be in touch. কি এক ঝামেলায় জড়িত হয়ে গেল রাফি। ভালো কিছু করতে গেলেও এখন পদে পদে বিপদে পড়তে হচ্ছে। এতটুকু রাফি বুঝতে পেরেছে যে গাছের শেকড় অনেক গভীরে। সেই গাছের ডালপালা যতই কুচি কুচি করে কাটা হোক না কেন, সেই গাছ আবার নিজের ডালপালা বিস্তার করার ক্ষমতা রাখে। শেকড় শুদ্ধ উপড়ে ফেলা ছাড়া এই গাছ নির্মূল করা সম্ভব না। 15 মিনিট পর বিমান জেড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলো। এই বিমান থেকে নেমে রাফি ওয়েটিং রুমে অপেক্ষা করতে লাগলো। ডিরেক্টর স্যারকে ইনফর্ম করা দরকার। রাফি ডিরেক্টর স্যারকে ফোন দিবে তার আগেই মাফিয়া গার্লের মেসেজ আসে। টাইম টু মুভ, বি রেডি, ওয়েট ফর মাই কল। রাফি ব্যাপকতাটা হাতের কাছে নিয়ে নিল। ইয়ারবড কানে গুজিয়ে অপেক্ষা করতে লাগলো মাফিয়া গার্লের জন্য। কিছুক্ষণের মধ্যেই মাফিয়া গার্ল কল দিল।
ইউ রেডি? আই হোপ সো। যে তোমাকে ফলো করছে সে এখনো তোমার বাম দিকে সেম রোতে বসে আছে। 25 থেকে 28 বছর বয়সী, পেপার পড়ছে, আকাশি রঙের শার্ট। রাফি মাথাটা ঘুরিয়ে দেখতে যাবে তখনই ডোন্ট মুভ ইওর হ্যান্ড। কিন্তু তুমি এত কিছু দেখছো কিভাবে? এয়ারপোর্টের সার্ভেলেন্স ওভাররাইড করতে একটু সময় লাগলো, আমি সবই দেখতে পাচ্ছি। রাফি আর চোখে সিসিটিভির ক্যামেরার দিকে তাকায়। সারা এয়ারপোর্টেই সার্ভেলেন্সের আন্ডারে, মানে মাফিয়া গার্ল সবই দেখতে পাচ্ছে। কি করতে হবে এখন? আপাতত এই চামচা থেকে পিছু ছাড়াও। ব্যাগপত্র নিয়ে চিন্তা করার দরকার নেই, বিমানের কার্গো হোল্ডে থাকবে ওগুলো। ব্যাগ প্যাক ঘাড়ে ওঠাও আর সোজা গেটের দিকে রওনা দাও। কিন্তু এই দেশের ভিসা নেই তো আমার। তোমার জন্য ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্সের ব্যবস্থা করেছি। যতদূর অ্যানালাইসিস করেছি তোমার ফলোয়ারও এই দেশের ভিসা নেই, তাই এয়ারপোর্ট কর্তৃপক্ষ হয়তোবা তোমার ফলোয়ারকে বের হতে দেবে না। এখন বের হও অ্যান্ড ট্রাই টু অ্যাক্ট নর্মাল। কিন্তু কথা পেঁচাইও না, বের হও। রাফি চাইলেও আর কোনো কথা বলে না মাফিয়া গার্ড। ইমিগ্রেশন পাসপোর্ট শো করে রাফি। ডিজিটাল পাসপোর্ট হওয়ায় ডিপ্লোম্যাটিক ক্লিয়ারেন্স কোনো সিল পাসপোর্টে না থাকলেও সার্ভার থেকে শো করা ইমিগ্রেশন থেকে ক্লিয়ারেন্স পায় রাফি। এয়ারপোর্ট থেকে সোজা বের হয়ে যায় সে। প্যাকিংয়ের দিকে যাও, একটা ইয়েলো ক্যাব ওয়েট করছে তোমার জন্য। গাড়ির নাম্বার ABC 123। নাও, ড্রাইভারকে নাম বলবে রাফি, ঠিক আছে? আর ফলোয়ার? ইমিগ্রেশনে যায়নি সে, হয়তো জানে যে সে পার হতে পারবে না, কিন্তু সে তার বসকে ইনফর্ম করে দিয়েছে যে তুমি এয়ারপোর্ট ছেড়েছ আর সেই এয়ারপোর্টে আটকে গেছে। রাফি পার্কিংয়ে গিয়ে দেখলো ইয়েলো ক্যাবের ছড়াছড়ি। খুঁজতে শুরু করে ABC 123 ক্যাবটি। বেশি খোঁজাখুঁজি করতে হয় না, কাছাকাছি ছিল। ড্রাইভারের গ্লাসের কাছে এসে মাথা নিচু করে হ্যালো বলতেই ড্রাইভার লোকাল অ্যাকসেন্ট দিয়ে জানতে চায় রকি। রাফি হ্যাসূচক মাথা নাড়িয়েই উঠে পড়ে গাড়িতে। নতুন শহর, কিছু চেনে না রাফি। হঠাৎ কিছু একটা মনে পড়ে রাফির। হাই হাই, এই দেশে কারেন্সি তো নেই রাফির কাছে। ট্যাক্সির বিল দিবে কিভাবে রাফি? টেনশন হতে থাকে রাফি। আর ট্যাক্সি কোথায় যাচ্ছে তাও জানে না সে। এই কোন এক গোলকধাঁধায় পড়ে যায় রাফি। প্রায় 15 মিনিট পর মাফিয়া গার্ল আবার ফোন করে। সামনেই একটা এটিএম বুথ আছে, ড্রাইভারকে গাড়ির বুথের সামনে রাখতে বলো। রাফি এটিএম বুথের কথা শুনে কিছুটা স্বস্তি পেল। ক্যাবের গ্লাস দিয়ে উকি মারতেই এটিএম বুথ নজরে আসলো রাফির। রাফি ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, প্লিজ স্টপ দ্য কার। ওকে স্যার। বলেই গাড়ি সাইডে পার্ক করে। রাফি গাড়ি থেকে নেমে এটিএম বুথে ঢুকে এটিএম মেশিন স্ক্রিনে দুর্বোধ্য লোকাল ভাষা ব্যবহার করা। রাফি ফোনে বলল, কি করতে হবে? ডান হাতের উপর থেকে দ্বিতীয় বাটনটি চাপো। কোনো কার্ড ছাড়াই? ডু অ্যাজ আই সে। রাফি মাফিয়া গার্লের কথা মতো বাটনটি প্রেস করে। এবার ডান হাতের উপর থেকে 4 নাম্বার বাটন চাপো, তারপর বাম হাতের 4 নাম্বার বাটন চাপো। রাফি ঠিকঠাক বাটন চাপতে থাকে। স্ক্রিনে একটা ডায়ালগ বক্স লাগাতে দেখে রাফি বলে, একটা ডায়লগ বক্স এসেছে। হ্যাঁ, কিছু একটা চাইছে। এই নাম্বারটা দাও, 567890। আবার বলছি, 567890। এরপর সবুজ বাটন প্রেস করো। রাফি নাম্বার ঠিকঠাক মতো বসিয়ে সবুজ বাটনে চাপ দিল। কিছুক্ষণের মধ্যে চিরচিন আওয়াজ শুনতে পায় রাফি। কারোর নিচে ক্যাশ কাউন্টারে কিছু টাকা বের হয়ে এলো। সব মিলিয়ে 20,000 লোকাল কারেন্সি। আই হোপ ইট উইল বি এনাফ ফর নাও। কিন্তু কার টাকা এগুলো? সেটা এই মুহূর্তে না জানলেও চলবে। এখন ট্যাক্সিতে গিয়ে বসো, আই উইল বি ইন টাচ।
রাফি বুথ থেকে বের হয়ে আবারও ট্যাক্সিতে গিয়ে বসে। চলতে চলতে ট্যাক্সি গিয়ে থামে বেশ বড়সড় চারতারা হোটেলের সামনে। রাফি ড্রাইভারকে ট্যাক্সির বিল পে করে হোটেলের সামনে দাঁড়িয়ে থাকে। মাফিয়া গার্ডের একটা মেসেজ আসে, গো টু দ্য রিসেপশন, আই উইল গেট ইউ এ রিজার্ভেশন, ইউর নেম ইজ রকিম অ্যান্ড ইউ আর হেয়ার ফর এ মিটিং। রাফি রিসেপশনে গিয়ে নিজেকে রকি বলে পরিচয় দেয় এবং রিজার্ভেশনে আছে বলে জানায়। রিসেপশন থেকে রাফিকে স্বাগতম জানায় এবং তার সবকিছু ঠিকঠাক করাই আছে বলে জানায়। রিসেপশনিস্ট রুমের চাবি একজন হোটেল বয়ের হাতে তুলে দেয় এবং রাফিকে হোটেলে বয়ের সাথে যেতে বলে। হোটেল বয় রাফিকে নিয়ে 8 তলা একটা রুমে নিয়ে যায়। রুমটা বেশ বড়সড়, জানালাগুলো বিশাল বিশাল। ব্যাগটা কাঁধ থেকে বিছানা রাখে রাফি। তখন মাফিয়া গার্লের মেসেজ আসে, now take a rest, I will be in touch, if you need me dial *6666#. I will call you and one thing, do not try to contact with anybody please. রাফি মেসেজটা দেখে ফ্রেশ হতে চলে যায়। ফিরে এসে জানালার দিকে মুখটা করা চেয়ারটিতে বসে দেখতে থাকে শহরটাকে আর ভাবতে থাকে সামনে আর কি হতে চলেছে। বেশ খিদে পেয়েছি রাফি, বাইরে গিয়ে কিছু খেয়ে নেওয়া উচিত ভেবে তৈরি হয়ে নেয় রাফি। বাইরের রেস্টুরেন্টে গিয়ে বসে রাফি ভালো মন্দ অর্ডার করে খেতে বসে সে। খেতে খেতে মাফিয়া গাড়িয়ে কল পায় রাফি। হোয়ার আর ইউ? আমি রেস্টুরেন্টে, খেতে হবে না? ভালো মতো খেয়ে নাও, আর খাওয়ার সুযোগ পাবে কিনা তা উপরওয়ালাই জানে। রাফির খাওয়া বন্ধ হয়ে যায়। কি বলে এই মেয়ে? মানে? মার্সেনারি গ্রুপের প্রাইভেট নেটওয়ার্ক থেকে তোমার ডিটেলস ফরওয়ার্ড করা হচ্ছে একদল লোকাল গ্যাংয়ের কাছে। তো লোকাল গ্যাং কোন দেশের লোকাল হতে পারে বলো তো? রাফির কপালে ঘাম জমে গেছে। এখন আমি যে দেশের হোটেলে বসে খাবার খাচ্ছি? একদম ঠিক ধরেছ। সো জলদি জলদি খাওয়া শেষ করে ফেলো, আমি তোমার ফিরতি টিকিটের ব্যবস্থা করছি। মানে দেশে ফিরে আসতে হবে আমাকে? এইটা ছাড়া আর কোনো উপায় আছে কি? আছে, আমি আমার ট্রেনিং শেষ করব। চোরের মতো পালিয়ে বাঁচতে পারবো না আমি সারা জীবন। বোকার মতো কথা বলো না রাফি, ওখানে তোমাকে শেষ করে গুম করে ফেলার জন্য পৃথিবীর অন্যতম কুখ্যাত ভাড়াটো সৈনিক দল অপেক্ষা করছে, যাদের একমাত্র উদ্দেশ্য হবে তোমাকে হত্যা করা। এভাবে কতদিন পালাবো? আর কতদিন তুমি আমাকে সাহায্য করবে? জবাব দাও। যদি তুমি না থাকতে তাহলে এতদিন আমি এমনিতেই 3.5 হাত মাটির নিচে থাকতাম। এইভাবে আর কত? তুমি ফ্রন্ট লাইনে এসে এমন একটা বিষ গাছের গোড়ায় কোড়াল মেরেছ যারা সাইবার দুনিয়ার আগে থেকে এইসবের সাথে জড়িত। তোমাকে খুঁজে বের করতে এদের কম্পিউটারের সাহায্য লাগবে না, ডাইরেক্ট চ্যারের পরিণতি দেখেও কি তোমার ভয় হয় না? রিয়েল ওয়ার্ল্ড ইজ মাচ মোর ডেঞ্জারাস দেন সাইবার ওয়ার্ল্ড। ইউ জাস্ট ক্যান্ট লগ আউট ফ্রম রিয়েল ওয়ার্ল্ড। তারপরও আমি হাল ছেড়ে দিতে পারি না। তোমাকে কিছু সাহায্য করতে বলবো, করবে? বলেই দেখো। আমাকে নিরাপদে আমার ট্রেনিং সংস্থার হেডকোয়ার্টারে পৌঁছে দিতে পারবে? Difficult but not impossible. But the problem is they will be waiting for you. The moment you touch that country, they will know and start hurting. রাফি খাবার রেখে খাবারের বিলটা পে করে রুমের দিকে চলতে থাকলো। এখন তাহলে কি করা উচিত? এবার পালাতে ইচ্ছে হচ্ছে না। You are a good man, Rafi, but if you enter into that country, you are as good as dead. ফিরে আসা উচিত? For now, yes, you will get your opportunities again. Don't risk your life. আচ্ছা ঠিক আছে, আমি দেশেই ফিরবো। আচ্ছা একটা প্রশ্ন, আমি প্রায় 6 ঘন্টা হলো এই দেশে আছি। বাড়িতে জানানো দরকার। তাছাড়া আমাকে যদি অপরাধীরা খুঁজে না পায় তাহলে তো আমার পরিবারের জীবনও
হুমকির মুখে পড়বে। তোমার স্ত্রী এবং তোমার বাবা মা এখনও তোমার কোয়ার্টারেই অবস্থান করছে। কোয়ার্টারের সিকিউরিটি যথেষ্ট ভালো এবং তোমার সুপারিশে ডাইরেক্টর স্যার অর্ডার করেছেন যেন তোমার পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা প্রদান করা হয়। আমার সাজেশন থাকবে তোমার ফ্যামিলি যেন কোয়ার্টারেই অবস্থান করে। ইটস 70% সেফ দেন ইয়োর হোম। কল দেম অ্যান্ড টেল দেম টু স্টে। আই উইল বি ইন টাচ। রাফি মাফিয়া গার্লের সাথে কথা শেষ করতে করতে রুমে পৌঁছে যায়। রুমে ঢুকে বাবাকে ফোন দেয় রাফি। হ্যালো বাবা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাবা সবাইকে ডাকলেন, তারপর বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি খবর বাবা? বিমান থেকে নেমেছিস এখন? সহি সালামতে পৌঁছে গেছিস তো? বিমানে কিছু সমস্যা হয়েছে, তাই গন্তব্যের আগেই ল্যান্ড করাতে হয়েছে। কি বলছিস? কোনো সমস্যা হয়নি তো? তুই ঠিক আছিস তো? কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। ওই বিমানে কোনো এক যাত্রীর জন্য বিমানকে ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয়েছে। যাত্রীদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে দেশে। আমিও চলে আসতেছি তাদের সাথে। তুই কিছু লুকাচ্ছিস না তো রাফি? কি বলছো বাবা? লুকাতে যাব কেন? ফিরে আসি, তারপর জেরা করিল মন মতো। না, আমার সন্দেহ হচ্ছে রাফি। নে তোর মায়ের সাথে কথা বল। হ্যালো রাফি, কি রে, তোর বাবা কী সব বলছে রে? কি হয়েছে? তুই কোথায়? পৌঁছাসনি এখনো? রাফি কপালে হাত দিয়ে বলল, আরে মা, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। ফিরে আসতেছি, এসে সামনাসামনি কথা বলবো, এত চিন্তা করো না। কি একটা চাকরি নিলি, জীবনটাই কেমন এলোমেলো করে দিল। তুই আয় তো, চলে আয় তো দেশে। মা, কি যে সব বলছো না তুমি। আচ্ছা মা, রাখছি। কি রে, নিজের বউয়ের কথা ভুলে গেলি? মেয়েটা মন মরা হয়ে আছে, অথচ জানতেও চাইলি না ওর কথা। রাফি মাথা চুলকাতে চুলকাতে বলল, কি যে বলো না মা, আমি ফোন দিতাম তো ওকে, তুমি ফোন রাখলেই ফোন দিতাম। হয়েছে হয়েছে, কেন একবারে কথা বলে নিলে কি এমন ক্ষতি হতো? এই তো বৌমা চলে এসেছে, নে কথা বল। হ্যালো। কি খবর? মন খারাপ নাকি? হুম। তোমার নাকি মন খারাপ? দেখো ক্যান্সেল হয়ে গেছে সব, চলে আসতেছি। হুম। আর হ্যাঁ, বাবা মাকে যেতে দিও না, আর ডাইরেক্টর স্যারকে বলে সিকিউরিটি কোয়ার্টারে নিয়ে আসার ব্যবস্থা করো। আমি ফিরে এসে দেখছি সব। হুম। রাখছি তাহলে, ফিরতে হবে। সাবধানে ফিরে এসো। ফি আমানিল্লাহ। রাফি ফোনটা রেখে দিয়ে ব্যাগ গুছিয়ে নেয়। ব্যাগ গুছানো শেষ হতে হতে মাফিয়া গার্লের ফোনটা চলে আসে। হোটেলে তোমার সময় শেষ রাফি। লোকাল গ্যাং তোমার ইয়েলো ক্যাবকে ট্রেস করতে পেরেছে। ক্যাবটির জিপিএস লোকেশন এখন তোমার হোটেলের পাশেই, আর লোকাল গ্যাংয়ের সদস্যদের ফোন লোকেশন তোমার হোটেলের আশেপাশে। তারা হয়তো পরিবেশ বুঝতে চাইছে হোটেলের। এখনই হোটেল থেকে বের হতে হবে তোমাকে। ইটস নাও অর নেভার। আমি তৈরি। একটা খারাপ খবর আছে, হোটেলের সব কিছুই অফলাইন, অর্থাৎ আমি কিছুই করতে পারবো না। যা করার তোমাকেই করতে হবে। আমি ধারণা করতে পারিনি যে মার্সেনারি গ্রুপের লিংক এই দেশে এভাবে চলে আসবে ভাবিনি। রাফি, ইউ আর অন ইউর ওন। শুড আই থ্যাংক ইউ ফর দিস? গুড লাক, স্টে অন দ্য লাইন। রাফি এয়ারপোর্ট কানে গুঁজে ব্যাকপ্যাক কাঁধে তুলে নেয়। জানালা দিয়ে হালকা উকি মারে। রাস্তায় ভালোই মানুষজন আছে, কিন্তু কে গ্যাংয়ের লোক আর কেই না তা বুঝবে কিভাবে? কে গ্যাংয়ের লোক এটা বুঝবো কিভাবে? চিনে চিনে তুমি এই গোলকদাতা থেকে বের হতে পারবে না। সবার হাত থেকে পালিয়ে বের হতে হবে তোমাকে। সন্ধ্যাও হয়ে এসেছে। ফায়ার অ্যাট্রিক্স, লিফট, সিঁড়ি কোনোটাই ব্যবহার করতে পারবে না। সার্ভিস এলিভেটর, এটা তো ভাবনায় আনবে না তারা। অ্যাফার্মেটিভ, গো ফর ইট। গুড লাক।
রাফি ফোনটা কেটে রুমের দরজা খুলে মাথা থেকে বের করে ও কি মারে, না কেউ নেই। রাফি সার্ভিস এলিভেটর খুঁজতে থাকে, পেয়েও যায়, কিন্তু হোটেল স্টাফ ছাড়া আর কেউ যাতে এটা ব্যবহার করতে না পারে তার জন্য এক্সেস কার্ড প্রোটেকশন দেওয়া হয়েছে। রাফি অন্যদিকে দৌড়ে দিবে, তখনই সার্ভিস এলিভেটর খুলে যায়। একজন ক্লিনার তার ইকুইপমেন্ট নিয়ে এলিভেটর দিয়ে নামে। রাফি ঠায় দাঁড়িয়ে থাকে আর দোয়া করতে থাকে যেন ক্লিনার চোখের আড়াল হওয়ার আগেই লিফটের দরজাটা বন্ধ না হয়ে যায়। ক্লিনার করিডোরে মোড়ে ঘুরতেই রাফি লিফটের দিকে দৌড় দেয়। লিফটের দরজা ততক্ষণে বন্ধ হতে শুরু করেছে। রাফি উপায় না দেখে দৌড়াতে দৌড়াতে নিজের ঘাড়ের ব্যাগটা খুলে দেয় আর দরজার দিকে ছুঁড়ে মারে। দরজার ব্যাগটি আটকে যাওয়ায় দরজা আবারও খুলে যায়। রাফি ভিতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বাটনটা প্রেস করে। লিফটে 6th ফ্লোরে আসার পর লিফটটা থেমে গেল। দরজা খুলতেই একজন হোটেল বয়কে দেখতে পেল। হোটেল বয় রাফিকে দেখে কপালটা কুঁচকে তাকালো রাফির দিকে। রাফি হোটেল বয়ের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে এতটুকু বুঝতে পারলো যে হোটেল বয় যথেষ্ট কনফিউজড এবং যে কোনো মুহূর্তে চিৎকার দিবে। রাফি রিস্ক নিতে চাইল না। করিডোরে একদম ফাঁকা। রাফি সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে হোটেল বয়ের পর। হোটেল বয়ের গলায় নিজের ডান হাতটা পেঁচিয়ে বাম হাত দিয়ে চেপে ধরে রাখে। কিছুক্ষণের ভিতরে হোটেলে বয় অজ্ঞান হয়ে যায়। অবশেষে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ট্রেনিংয়ের কিছু কাজে লাগলো রাফির। হোটেল বয়ের এক্সেস কার্ডটি নিয়ে কাছাকাছি একটা রুমে লকটা খুলে ফেলে রাফি। হোটেল বয়ের বডিটা টেনে সেই ঘরে ঢুকিয়ে নেয়। নিজেই শার্ট এক্সচেঞ্জ করে ফেলে হোটেল বয়ের সাথে। হোটেল বয়কে রুমে রেখে রুমের বাইরে নো ডিস্টার্ব সাইনটা নিয়ে দিয়ে রুম লক করে দেয় রাফি। ব্যাগ ঘাড়ে নিয়ে রওনা দেয় আবার সার্ভিস এলিভেটরের দিকে। এলিভেটর দিয়ে সরাসরি সার্ভিস রুমে চলে গেল রাফি। সেখানে হোটেল বয়, সার্ভিসম্যান সহ আরও অনেক ছিল। রাফি ঘাট থেকে ব্যাগটা নামিয়ে যতটা সম্ভব মাথা নিচু করে রেখে ব্যাগ ডোরে খুঁজতে থাকলো। রাফি যতদূর জানে একজন হোটেল বয় ডিউটিতে কোনো পার্সোনাল ব্যাগ বহন করতে পারে না, তাই চেষ্টা করলো কার নজরে না আসার। সবাই যার যার কাজে ব্যস্ত থাকায় রাফির দিকে কেউ নজর দিল না। রাফি ব্যাকডোর দেখতে পায়, কিন্তু সেটা করিডোরের অপর প্রান্তে। সার্ভিস রুমের সবার চোখে ফাঁকি দিয়ে ওই প্রান্তে যাওয়া অসম্ভব। রাফি আশেপাশে বড় পলিব্যাগ দেখতে পায়। একটা পলিব্যাগের ময়লা ফেলে দিয়ে সেই ব্যাগে নিজের ব্যাকপ্যাক ভরে নেয়। তারপর আরও কিছু ময়লার পলিব্যাগ কাঁধে তুলে মাথাটা যতটা সম্ভব নিচু করে রেখে সার্ভিস এক্সিটের দিকে এগোতে থাকে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই রাফি পৌঁছে গেল সার্ভিস এক্সিটে, কিন্তু সেখানে কেউ একজন রাফিকে আটকায়। হয়তো ফ্লোর ম্যানেজার। রাফির হার্টবিটটা বেড়ে যায়, এই বুঝি ধরা পড়ে যায়। ফ্লোর ম্যানেজার রাফির চেহারা বদলে পলিব্যাগে কী আছে তা নিয়ে বেশি ইন্টারেস্টেড। রাফির কাছে 4টা পলিব্যাগ ছিল। ফ্লোর ম্যানেজার 2টা ব্যাগ চেক করলো। রাফি মনে মনে ভাবে এই বুঝি ধরা পড়ে গেল, কারণ পরের ব্যাগটা খুললেই রাফির ব্যাকপ্যাক দেখতে পাবে ফ্লোর ম্যানেজার। সৌভাগ্যক্রমে ফ্লোর ম্যানেজারের অন্য 2টা ব্যাগ চেক না করে রাফিকে যেতে দেয়। রাফি যেন হাত ছেড়ে বাঁচে। বাইরে সে ডাস্টবিনে ময়লা ফেলে বাইরের পরিবেশটা বোঝার চেষ্টা করে রাফি। হোটেলের সামনের দিকটা যেমন জমকালো, পিছনের দিকটা ঠিক ততটাই শুনশান। রাফি পলিব্যাগ থেকে ব্যাকপ্যাক বের করে ঘাড়ে নেয়। চুপচাপ ওই শুনশান গলি দিয়ে বের হয়ে মেন রাস্তায় এসে পড়ে। একটা ট্যাক্সিকে সিগন্যাল দিয়ে দাঁড় করে রাফি। এয়ারপোর্ট পর্যন্ত ঠিক করে উঠে পড়ে ট্যাক্সিতে। এয়ারপোর্ট তো ঠিক করলো, কিন্তু এখনও তো কিছুই হয়নি, আর দেশে ফেরার টিকিটও কাটা হয়নি। রাফি স্টার 6666# ডায়াল করে, যেমনটি মাফিয়াকাল বলেছিল। কিছুক্ষণের মধ্যে মাফিয়াকালটা ফোন ধরে। ইউ আর এক্সিলেন্ট এজেন্ট রাফি, এক্সিলেন্ট ওয়ার্ক। আই অ্যাম অ্যারেগেন্ট ইউর ওয়ে হোম। কিন্তু এভাবে চলতে থাকলে হবে কিভাবে? আমি তো এখন এই দেশেও সেফ না। এয়ারপোর্ট এলাকায়ও তোমার ছবি ফরওয়ার্ড হওয়া মোবাইলের লোকেশন পাওয়া যাচ্ছে। তুমি আমার ছবি ট্র্যাক করছো কিভাবে? আমি তোমার ছবির ডেসক্রিপশন ম্যাপ সেট করে রেখেছি। তোমার যে ছবি সার্কুলেট হয়েছে সেই ছবি যার যার মোবাইলে ফরওয়ার্ড হয়েছে বা কপি হয়েছে তাদের সবার লিস্ট আমার স্ক্রিনে রয়েছে। আমি শুধুমাত্র তাদেরকেই ট্র্যাক করতে পারছি যারা ফোনে তোমার ছবিটা কপি অথবা ফরওয়ার্ড করে নিয়েছে। যদি কেউ হার্ড কপি করে নেয় অথবা নেটওয়ার্কের বাইরে থাকে তাহলে তাকে ট্র্যাক করা পসিবল নয়। এখন আমার কি করা উচিত? চোর পুলিশ খেলা হয়ে যাচ্ছে অনেকটা।
পুলিশের কাছে যাওয়া উচিত? পুলিশকে কিভাবে বিশ্বাস করাবো যে কিছু লোক তোমার পিছু নিয়েছে? এখন কোথায় যাব তাহলে? এই লোকাল গ্যাং তো আমার পেছনে কুকুরের মতো লেগে আছে। আর তুমি যা বললে তাতে তো আমার এয়ারপোর্টে যাওয়াটাও নিরাপদ না। আমি একটা অ্যাড্রেস দিচ্ছি, সেখানে চলে যাও। সেখানে তোমার নিরাপত্তার ব্যবস্থা করতে পারবো আমি। বলে মাফিয়া গার্ড একটা জিপিএস লোকেশন সেন্ড করে রাফিকে। আগেরবার এই ট্যাক্সিওয়ালায় রাফির হোটেল পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিল লোকাল গ্যাংদের। এবার আর সে ভুল করতে রাজি না রাফি। ড্রাইভারকে 2 গোলেই আগের ঠিকানা দেয় রাফি। প্রথম দিকে ড্রাইভার রাজি না হলে অতিরিক্ত টিপসের লোভ দিয়ে রাফি মানিয়ে নেয় ড্রাইভারকে। ঠিকানায় পৌঁছে আমায় জানাবে। আর হ্যাঁ, আমি না বলা পর্যন্ত ঠিকানার মেইন গেটের সামনে যাবে না। আগে পৌঁছাই তো, তারপর জানাচ্ছি। গুড লাক। রাফির কথা মতো ড্রাইভার রাফিকে 2 গোলে আগেই নামিয়ে দেয়। রাফি গায়ে হেঁটে জিপিএস লোকেশনের কাছাকাছি পৌঁছায়, কিন্তু রাফির ফোন দেওয়া আগেই মাফিয়া গার্লটা ফোন দেয় রাফিকে। ওইখানেই দাঁড়াও, আমি গো বলার সাথে সাথে মেইন গেটের দিকে চলে যাবে। স্টে অন দ্য লাইন, গো। রাফি ডানে বায়ে নাতে গিয়ে শুধু মেন গেট বরাবর হাঁটতে থাকে। মেন গেট আস্তে আস্তে খুলতে থাকে। ডোন্ট স্টেপ, কিপ গোয়িং। রাফি গেটের সামনে এলে দেখলো ঠিক যতটুকু খুললে রাফি সহজে গেট দিয়ে ঢুকতে পারবে, ঠিক ততটুকু খোলা গেটটি। রাফি ঢুকে গেল গেটের ভিতরে। রাফি ভিতরে ঢোকার পরপরই মেইন গেটটা লেগে গেল। ইউ আর রিল্যাক্স নাও, এখানে তুমি নিরাপদ থাকবে। তাড়াহুড়ায় রাফি প্রথমে ঠিকমতো বাড়িটা দেখতে পায়নি। মাফিয়া গার্লের কথায় স্বস্তি পেয়ে রাফি চারদিকে ঘুরে দেখতে লাগলো। বিশাল প্রাচীরে ঘেরা আলিশান 2 তলা বাড়ি। দেখলেই বোঝা যাচ্ছে মডার্ন আর্কিটেকচারের ছোঁয়া। বাইরে থেকে কেউ দেখতে পারবে না এই প্রাচীরের ভিতর কি হচ্ছে। ছোটখাটো একটা দুর্গ বলা যায়। কার বাড়ি এটা? পৃথিবীর অন্যতম অস্ত্র ব্যবসায়ীর বাংলো এটি। পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই বাড়িটাতে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমি এই বাড়ির সিকিউরিটি ম্যানেজমেন্ট থেকে শুরু করে পানির ট্যাপ পর্যন্ত কন্ট্রোল করতে পারবো। তুমি সব কন্ট্রোল করতে পারলে আমাকে চোরের মতো এখানে ঢোকালে কেন? বাড়িটার সিকিউরিটি অনেক বেশি টাইট। সিকিউরিটি যদি কোনো আনঅথরাইজড এন্ট্রি ডিরেক্ট করে তাহলে একটা সাইলেন্ট অ্যালার্ম ট্রিগার হবে, যা ওই অস্ত্র ব্যবসায়ী বা লোকাল পুলিশ দুজনের কাছেই চলে যাবে। একবার সাইলেন্ট অ্যালার্ম ট্রিগার হলে বা আমি বন্ধ করতে পারবো না। তা কোথায় তোমার এই অস্ত্র ব্যবসায়ী? কোনো এক দ্বীপে পার্টি করছে, তাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। রাফি কথা বলতে বলতে ঘরের দরজার দিকে পা বাড়াতে মাফিয়া গার্ল বলে ওঠে, ওইদিকে নয়, বাড়ির পেছনের দিকে যাও। রাফি বাড়ির ধার ঘেঁষে পেছনের দিকে যেতে থাকে। পুরো বাড়িতে সিসিটিভি, ইনফ্রারেড মোশন সেন্সর লাগানো হয়েছে। এটা কি বাড়ি না আর কিছু? পুরা বাড়িতে সিসিটিভি, ইনফ্রারেড, মোশন সেন্সর লাগানো। এখনো কি অ্যালার্ম বাজেনি? এগুলো এখন আমার নিয়ন্ত্রণে। আমি ভিডিও ফিড রিপ্লেস করে দিয়েছি, তাই তুমি এখন সিসিটিভিতে একটা ভূত হয়ে আছো। যাই হোক, গ্যারেজের সাইডের দরজার সামনে যাও। রাফি সাইডের দরজা খুঁজে বের করে। বেশ বড় গ্যারেজ। কিছুক্ষণের মধ্যে খট করে দরজা আনলক হয়ে গেল। রাফি ভিতরে ঢুকে পুরো দন্ত অবাক হয়ে গেল। গ্যারেজে বিশ্বের নাম করে দামি করা দ্রুতগতির গাড়িগুলো সাজানো রয়েছে। প্রতিটা গাড়ি চোখ ধাঁধানো। রাফি এখনো কখনো এসব গাড়ি চোখে দেখবে কি ভাবতেই পারেনি। গ্যারেজের অন্য প্রান্তে যাও। রাফি মাফিয়া গার্লের কথা মতো গ্যারেজের অন্য প্রান্তে গেল। একটা ওল্ড ফ্যাশন মার্শাল কার দেখতে পেল রাফি। গাড়ির ভিতরে বসো, তারপর গাড়ির ব্রেক চেপে ধরো। যা হয়ে যাক, ব্রেক ছাড়বে না। রাফি তাই করলো। ভিতরে বসে গাড়ির ব্রেকটা চেপে ধরলো। কিছুক্ষণের মধ্যে একটা কাঁপুনি দিয়ে গাড়িটা মাটির নিচে তলাতে লাগলো। রাফি কিছুটা উত্তেজিত হয়ে পড়ল। ভয়ের কোনো কারণ নেই, এটা একটা অ্যান্টি নিউক্লিয়ার ব্যাংকারের লিফট। বাড়িতে আলো জ্বালালে
কারো সন্দেহ হতে পারে, সেদিক থেকে ব্যাংক আর নিরাপদ। রাফি আন্দাজ করলো প্রায় 10 তলা গভীরে নেমে এসেছে সে। অবশেষে গাড়িটার তলানো থামলো। রাফি গাড়ি থেকে নামলে একটা মোটাসোটা টাইটানিয়াম দরজা দেখতে পায়। সামনে আস্তে আস্তে আনলক হয়েছে দরজাটি। কম করে হলেও প্রায় 20 ইঞ্চি পুরো দরজাটা অটোমেটিক খুলে যায় রাফির সামনে। লাইটগুলো জ্বলে উঠতে থাকে আর রাফির বিস্ময়ের স্বর বাড়তেই থাকে।